হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির কবি হলেন কে? মুকুন্দ চক্রবর্তী। কে? মুকুন্দ চক্রবর্তী। এই মুকুন্দ চক্রবর্তীর অপর নাম কি? মুকুন্দ রাম চক্রবর্তী। এই মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন একজন আদর্শ শিক্ষক, যার সুবাদে তিনি বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক ছিলেন। রঘুনাথ রায়ের কি আছে? গৃহশিক্ষক ছিলেন। তাহলে তিনি বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের কি ছিলেন? গৃহশিক্ষক ছিলেন। এই রঘুনাথ রায় তাকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন। তাকে কি করেন? কবি কঙ্কন উপাধি প্রদান করেন। কে? এই রঘুনাথ রায় তাকে কি করেন? কবি কঙ্কন উপাধি প্রদান করেন। এই রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেন চণ্ডীমঙ্গল কাব্যটি। কি? চণ্ডীমঙ্গল কাব্যটি। আমাদের আজকের পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির উৎস কি? উৎস চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের আখেটিক খণ্ড। কি আছে? চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের আখেটিক খণ্ড। কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? আখেটিক খণ্ড। চণ্ডীমঙ্গল কাব্যটি, তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির লেখককে মুকুন্দ চক্রবর্তী, যার অপর নাম মুকুন্দরাম চক্রবর্তী। তিনি কে ছিলেন? তিনি ছিলেন বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক। রঘুনাথ রায় কর্তৃক তিনি কবি কঙ্কন উপাধিটি পান এবং এই রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি এই চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করেন। এই চণ্ডীমঙ্গল কাব্যটি দুটি উপবিভাগে বিভক্ত। এক হচ্ছে আখেটিক খণ্ড, দুই হচ্ছে বণিক খণ্ড। এই আখেটিক খণ্ডেরই অপর নাম আখেটিক উপাখ্যান। এই বণিক খণ্ডের অপর নাম বণিক উপাখ্যান। বণিক উপাখ্যান। এই আখেটিক খণ্ডের নায়ক কালকেতু এবং নায়িকা ফুল্লরা, এবং বণিক খণ্ডের নায়ক ধনপতি এবং তার দুজন স্ত্রী খুল্লনা এবং লহনা।
খুল্লনা এবং লহনা। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যটি দুটি উপবিভাগে বিভক্ত, একটি হচ্ছে আক্ষেটিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড। এই আক্ষেটিক খণ্ড হচ্ছে আজ আমাদের আলোচ্য বিষয়। তাহলে আজ আমরা আলোচনা কি করব? আক্ষেটিক খণ্ড বা আক্ষেটিক উপাখ্যান। এই আক্ষেটিক উপাখ্যানের নায়ক কে? কালকেতু, নায়িকা হচ্ছে ফুল্লরা। গঠনগত দিক থেকে মঙ্গল কাব্য কি হচ্ছে? দুই ভাগে বিভক্ত। সেই বিভাগ দুটি কি কি? তাহলে গঠনগত দিক থেকে মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের শ্রেণী বিভাগ কি দিক থেকে? গঠনগত দিক থেকে মঙ্গল কাব্যকে কি আছে? দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দেবখণ্ড, দুই হচ্ছে নরখণ্ড। দেবখণ্ডের নায়ক কে? ইন্দ্রপুত্র, নীলাম্বর। নায়িকা তার স্ত্রী ছায়া। নায়িকা নীলাম্বর, স্ত্রী ছায়া। নরখণ্ডে নায়ক নায়িকাকে? নরখণ্ডের নায়ক হচ্ছে কালকেতু, নায়িকা ফুল্লরা। যারাই ছিল এই দেবখণ্ডে তারাই আবার নরখণ্ডে জন্মগ্রহণ করে বা মর্তখণ্ডে কি আছে? বা মর্তে জন্মগ্রহণ করে। দেবখণ্ডে যে নীলাম্বর সেই আমাদের নরখণ্ডে কে? কালকেতু। আবার দেবখণ্ডে যে ছায়া সেই হচ্ছে আমাদের নরখণ্ডে ফুল্লরা। অর্থাৎ এই তারাই কি হয়? ইন্দ্রপুত্র নীলাম্বর জন্মগ্রহণ করে কালকেতু রূপে নরখণ্ডে এবং তার স্ত্রী ছায়া জন্মগ্রহণ করে ফুল্লরা রূপে। ইন্দ্রপুত্র নীলাম্বর এবং তার স্ত্রী ছায়া যখন কি আছে? নরখণ্ডে জন্মগ্রহণ করে তখন নাম কি বললাম? কালকেতু এবং ফুল্লরা। কি? কালকেতু এবং ফুল্লরা। এই কালকেতুর বৃত্তি কি ছিল? কালকেতুর বৃত্তি বা পেশা কি ছিল? পশু শিকার বা ব্যাদ বৃত্তি। পশু শিকার বা ব্যাদ বৃত্তি, অর্থাৎ সে পশু শিকার করে তার জীবন চালনা করতো বা জীবন কাটাতো পশু শিকারের মাধ্যমে। তার পেশা কি ছিল? পশু শিকার করা। এই ব্যাদ বৃত্তি করে সে তার জীবনকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেত বা অতিবাহিত করত। একদিন কি হয়? ঘটনাচক্রে একদিন বনের সমস্ত পশুরা মিলে ঠিক করে যে এরকম যদি কালকেতু দিনের পর দিন এরকম ভাবে পশু শিকার করতে পারে তাহলে একদিন বন শূন্য হয়ে যাবে। কি শূন্য? বন জীবজন্তু শূন্য বা পশু পাখি শূন্য হয়ে যাবে। যার কারণে তারা আগামীর কথা ভেবে দেবী চণ্ডীর শরণাপন্ন হয় এবং দেবী চণ্ডীকে সমস্ত ব্যাপার বলে। কারা? বনের পশু এবং পাখিরা। বনের পশু পাখিরা কি করে? তাদের যে সমস্ত আগামী দুঃখের কথা বা যে সমস্ত ঘটে যাওয়া দুঃখের কথা তারা বলতে থাকে যে হে দেবী চণ্ডী, এরকম ভাবে যদি চলতে থাকে একসময় আমাদের যে বন পশু পাখি শূন্য হয়ে উঠবে। তাদের কথা ঠিকঠাক ভাবে শুনে দেবী চণ্ডী বিচার করে যে ঠিক আছে, আগামীকাল তোরা কেউ আর বনের মধ্যে বার হবি নি, বাকি আমি নিজের মতো করে ব্যাপারটা বুঝে নেবো কি করা যায়। অর্থাৎ আগামী দিন তোরা আগামী দিন কোনো প্রকারে আর যখন আমাদের কি আছে কালকেতু শিকার করতে আসে কোনো প্রকারের পশু পাখি দেখতে পায়নি, যার কারণে সে কি হয়? খালি হাতে ফিরে যায়। যখন সে খালি হাতে ফিরে যায়, সে যখন ফিরে যাওয়ার সময় পথিমধ্যে কি দেখতে পায়? পথিমধ্যে দেখতে পায় যে একটি স্বর্ণগোধিকা বা গোসাপ রাস্তার মধ্যে পড়ে আছে এবং সে কি করে? সেদিন কোনো শিকার না পাওয়ার কারণে সেই স্বর্ণগোধিকাকে
সে স্বীকার করে নিয়ে যায়। কারণ এই ইংরেজিতে একটা কথা আছে যে কি আছে, সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো। যার কারণে সে কি করে, সেই স্বীকার স্বরূপ গোসাপকে তার বাড়িতে নিয়ে যায়। ঠিক আছে, গোসাপকে বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর সে স্নান করতে যায়। স্নান করতে যাওয়ার পর তার স্ত্রী প্রত্যেক দিনের মতো যখন শিকার করে নিজে যখন দেখতে যায়, তখন দেখে যে একটা গোসাপ যখন সে ঝুড়ি থেকে খুলে তখনই দেখতে পাই যে একজন কি আছে, সুন্দর রমণী বেশ ধারণ করে আছে। তৎক্ষণাৎ সে ভাবে যে তার স্ত্রী, তার স্বামীর চরিত্র সম্পর্কে সে চিন্তা করে, কারণ সে ভাবে এই হয় আমার সতীন। তারপর সে সমস্ত ব্যাপার দেবী চণ্ডীর মুখে শুনতে পায় এবং দেবী চণ্ডী সমস্ত ব্যাপার তাকে বলে যে না, আমি কোনো সতীন নই, আমি হচ্ছে দেবী চণ্ডী। আমি আমি মর্তে আমার আসার কারণ হচ্ছে, আমার মর্তে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমার পূজার প্রচলন। ঠিক আছে, মর্তে আমার পূজার প্রচলনের জন্য আমি এসেছি এবং যেহেতু কালকেতু আমাকে স্বীকার করে নিয়ে এসেছে, যার কারণে আজ আমি তোমার ঘরে উপস্থিত। যার কারণে দেবী চণ্ডী কালকেতুকে কি দেয়, 7 ঘোড়া, ধন ও গুজরাট রাজ্যের রাজা কি করে, 7 ঘোড়া ধন দেয়, সাথে কালকেতুকে কি করে দেয়, গুজরাট রাজ্যের রাজা। কাকে দেয়, কালকেতুকে গুজরাট রাজ্যের রাজা করে, সাথে 7 ঘোড়া ধন দেয়। আমরা জানি যে এই দেবী চণ্ডীর এই মর্তে আগমনের কারণ কি, কারণ ছাড়া তো কোনো কার্য হয়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ, দেবী চণ্ডীর পূজা প্রচলন। কারণ কেননা সংস্কৃতে একটা বাক্য আছে, প্রয়োজনম মনুদ্দিশ্য না মন্দহপি প্রবর্ততে, অর্থাৎ প্রয়োজন ছাড়া কোনো কার্য সিদ্ধ হয়নি। নিশ্চয়ই কোনো না কোনো কার্যের পিছনে তার কোনো না কোনো কারণ আছে, সে ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রয়োজনম মনুদ্দিশ্য ন মন্দহপি প্রবর্ততে, অর্থাৎ প্রয়োজন ছাড়া কেউই কোনো কার্যে প্রবৃত্ত হয়নি। যেরকম দেবী চণ্ডীর এখানে আগমনের কারণ কি, দেবী চণ্ডীর আগমনের কারণ হচ্ছে মর্তে তার পূজা প্রচলন, যার কারণে দেবী চণ্ডীর আগমন। কালকেতুকে সে কি করেছে, গুজরাট রাজ্যের রাজা করেছে। ঠিক আছে, কিন্তু গুজরাট সেই যে বন ছিল, সেই বন কেটে পড়ে, যে বন ছিল, যে বনে পশু পাখিরা থাকতো, সেই বন কেটে কি করা হয়, কালকেতুকে গুজরাট রাজ্যের রাজা করা হয়। কিন্তু আমরা জানি যে প্রজা ছাড়া রাজার কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, তাহলে কালকেতু কাদের শাসন করবে, প্রজা চাইতো, সে প্রজানয়নের কার্যস্বরূপ আমাদের এই আলোচ্য টেক্সট হচ্ছে কি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তাহলে কলিঙ্গ দেশে যে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়, তার মূল কারণ কি, প্রজাদের কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যা থেকে গুজরাট নগরে আগমনের কারণে কলিঙ্গ দেশে প্রজাদের আনয়নের জন্যই এই বিভৎস পরিস্থিতি বা বিভৎস যে ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি করা হয়, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির মূল কারণ কি, দেবী চণ্ডীর কথা মতো কি, কালকেতু যেহেতু রাজা হয় এবং রাজার প্রজার প্রয়োজন, সেই প্রজা প্রয়োজনার্থে কি করা হয়, দেবী চণ্ডী কলিঙ্গ দেশে বিভৎস ঝড় বৃষ্টির সৃষ্টি করে, যার কারণে কলিঙ্গ দেশের প্রজারা ঘর ছাড়তে বাধ্য হয় এবং ঘর ছেড়ে গুজরাট নগরে আসতে বাধ্য হয়। এই ছিল কলিঙ্গ দেশের পূর্ব পাঠের আলোচনা। এই পূর্ব পাঠ অর্থাৎ যে প্রেক্ষাপট, আমাদের আলোচ্য টেক্সটটি, যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন হয়, ঠিক আছে, কেন হয়, এই ছিল তার আলোচনা। এবারে আমরা টেক্সটটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব বা বিস্তৃত আলোচনা করব। বিস্তৃত আলোচনার মাধ্যমে আশা করি তোমাদের সকলেরই বিশেষ উপকার হবে। সাথে সাথে কোন কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, শব্দার্থ, এই বিষয়ে নানান আলোচনা থাকবে, সাথে থাকবে ব্যাকরণের সুন্দর বিশ্লেষণ। এবার দেখো আমরা টেক্সটটির আলোচনা করছি। দেখো বন্ধুরা, কবিতাটির পূর্বপাঠ আলোচনার পর আমরা এবারে কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিস্তৃত ব্যাখ্যা করব। তাহলে কি প্রথম কি লাইন কি আছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। তাহলে কি আছে, মেঘে কইল, এটি কি ধরনের প্রয়োগ, কইল হচ্ছে এটি সাধু প্রয়োগ। তাহলে চলিত প্রয়োগ কি আছে, করল। মেঘে করলো অন্ধকার, মেঘে করলো অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অর্থাৎ প্রচন্ড মেঘের কারণে এতটাই বিভৎস বিশৃঙ্খল পরিস্থিতি বা খারাপ অবস্থা
সৃষ্টি হয়েছে, যার কারণে কেউ কারোর অঙ্গ পর্যন্ত অর্থাৎ কেউ কাউকে প্রত্যক্ষ পর্যন্ত করতে পারছে না। তারপর কি আছে, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। তাহলে ঈশান শব্দের অর্থ কি? ঈশান শব্দের অর্থ হচ্ছে কি উত্তর পূর্ব কোণ। কারণ আমরা বাংলা শতকিয়া জেনে এসেছি যে একে চন্দ্র দুয়ে পক্ষ, সেরকমই 10 দিক। সেই 10টি দিক কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ। তার মধ্যে একটি দিক হলো কি ঈশান, অর্থাৎ ঈশান কোণ। ঈশান কোণ বলতে কোন কোণকে বোঝানো হয়, বা ঈশান দিক বলতে কোন দিককে বোঝানো হয়? উত্তর পূর্ব কোণকে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। সঘনে শব্দের অর্থ কি? ঘন ঘন। ঘন ঘন। সঘনে শব্দের অর্থ ঘন ঘন। চিকুর শব্দের অর্থ কি? বিদ্যুৎ। চিকুর শব্দের অর্থ কি? বিদ্যুৎ। তাহলে এই সঘনে পদ দিয়ে একটি সমাসবদ্ধ পদ, বেশ বাক্য কি হবে? বেশ বাক্য হবে ঘন ঘনর সহিত বর্তমান। কি সমাস? সহার্থক বহুব্রীহি। তারপর কি আছে? উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। তাহলে কোন দিকের মেঘ? উত্তর পবনে। পবন শব্দের অর্থ কি? বাতাস। তাহলে উত্তর দিকে উত্তর পবনে মেঘ। পবন মানে হচ্ছে কি? পবন মানে হচ্ছে দিক, বা এখানে পবন শব্দের অর্থ বাতাসও বলতে পারি, ঠিক আছে? তাহলে উত্তর পবনে অর্থাৎ উত্তর দিকে মেঘ ডাকে দূর দূর। তাহলে উত্তর দিকের মেঘ কিভাবে ডাকতে থাকে? দূর দূর। অর্থাৎ এই দূর দূর শব্দে উত্তর দিকের মেঘ ডাকতে থাকে। তাহলে কি আমরা প্রথম দিকে আরেকবার দেখে নিই কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন কি আসতে পারে? প্রথম লাইন থেকে প্রথম প্রশ্ন আসতে পারে যে কৈল প্রয়োগটি কি ধরনের প্রয়োগ? কি প্রয়োগ? সাধু প্রয়োগ, ঠিক আছে? তাহলে কৈল শব্দটির চলিত প্রয়োগ কি? করলো। তারপরে প্রশ্ন কি আসতে পারে 1 নম্বরের জন্য, যে কলিঙ্গ সে ঝড় বৃষ্টি কবিতায় কৈল শব্দটি কবার ব্যবহৃত হয়েছে? তাহলে আমরা দেখতেই পাচ্ছি ফার্স্ট লাইনে কি আছে? একবার মেঘে কৈল অন্ধকার, আর একবার আছে কৈল। তাহলে দুবার ব্যবহৃত হয়েছে। দেখিতে না পাই কেউ অঙ্গ আপনার। তাহলে এখান থেকে 1 নম্বর আসতে পারে কি? কেউ কারোর অঙ্গ দেখতে পায়নি। কেন? কারণ প্রচন্ড বিশৃঙ্খল বা বিভৎস পরিস্থিতির কারণে কেউ কারোর অঙ্গ দেখতে পায়নি। তারপরের লাইন কি আছে? ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। কি কোশ্চেন আসতে পারে যে কোন দিক থেকে মেঘ আসতে শুরু করেছিল? ঈশান দিক থেকে। বা কোন, এখানে বলতে পারে যে ঈশান কোণ বলতে কোন কোণকে বোঝানো হয়? তাহলে উত্তর পূর্ব কোণ। তারপর প্রশ্ন কি আসতে পারে যে সঘনে শব্দের অর্থ কি? সঘনে শব্দের অর্থ হচ্ছে ঘন ঘন। তারপর প্রশ্ন কি আসতে পারে? চিকুর শব্দের অর্থ কি? চিকুর শব্দের অর্থ হচ্ছে কুন্তক বা চুল, কিন্তু এখানে চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। তারপর প্রশ্ন আসতে পারে যে এই সঘনে পদটি কি ধরনের সমাসের উদাহরণ? তাহলে আমরা কি বলবো? ঘন ঘনের সহিত বর্তমান, অর্থাৎ সহার্থক বহুব্রীহির উদাহরণ। তারপর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। তাহলে কোন দিক থেকে মেঘ ডাকতে থাকে দূর দূর করে? উত্তর পবন থেকে। দেখো আমরা প্রথমে 4 লাইন আলোচনা করলাম, তারপরে কি আছে? নিমেষেকে জোড়ে মেঘ গগন মন্ডল। নিমেষেকে বলতে কি? কয়েক মুহূর্তের মধ্যে কি হচ্ছে? গগন মন্ডল জুড়ে যাচ্ছে। দেখবে আমাদের বর্ষাকালে এই পরিস্থিতি হয়ে থাকে, পূর্বাকাশ ফাঁকা, কিন্তু কিছুক্ষণের মধ্যে পূর্বাকাশে ঘন মেঘ পুঞ্জীভূত হয়ে গেল বা ঘন মেঘ জমা হয়ে গেল। এই যে এরকমই নিমেষেকে জোড়ে মেঘ গগন মন্ডল। নিমেষেকে মানে কি? কয়েক পলকের মধ্যে। ঠিক আছে, পলকের মধ্যে। তাহলে কয়েক পলকের মধ্যে কি হয়? আবার মেঘ যেখানে যে স্থান ফাঁকা ছিল, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই বা কিছু মুহূর্তের মধ্যেই সেই স্থান আবার কালো মেঘ জমে আবার বর্ষণ শুরু হয়। কি বলছে? নিমেষেকে জোড়ে মেঘ গগন মন্ডল, অর্থাৎ সমগ্র আকাশ। চারি মেঘে বরিশে সমান মুষলধারে জল। চারি মেঘে বরিশে সমান মুষলধারে জল। দেখো চারি মেঘ বলতে কি বোঝানো হয়েছে? চারি মেঘ এখানে দুটি অর্থ আছে। কি? চারি মেঘ। চারি মেঘ বলতে 4 দিকের মেঘ। 4 দিকের মেঘ বলতে আমাদের 10টা দিক থাকলেও প্রধান হচ্ছে 4টি দিক। কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই চারি মেঘ বলতে সামান্য অর্থে এই চারি মেঘ বলতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4 দিকের মেঘকে বোঝানো হয়েছে। কিন্তু পুরাণ অর্থে চারি মেঘ বলতে কি বোঝানো হয়? সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। পুরাণ অর্থে চারি শব্দের অর্থ হচ্ছে 4, অর্থাৎ 4 প্রকার মেঘ। 4 প্রকার মেঘ কি কি আছে? সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ।
তাহলে চারি মেঘে বরিছে মুষলধারে জল। মুষলধারে মানে কি? অবিরাম, নিরন্তর, প্রচুর বৃষ্টি হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গে বলতে কি বোঝায়? উড়িষ্যা, ওড়িশা প্রদেশ। তাহলে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, যেরকম মনে হয় কোন এক দেবতা তাদের প্রতি রুষ্ট হয়ে বা দেবী চণ্ডী তাদের প্রতি রুষ্ট হয়ে অবিরাম বর্ষণ চালিয়েছে, অবিরাম বর্ষণ, এক বিপদ সংকুল বা বিপদজনক পরিস্থিতি যার কারণে তৈরি হয়েছে। কি হচ্ছে? কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। নাদ শব্দের অর্থ কি হচ্ছে? শব্দ বা ধ্বনি। যেরকম আমাদের মেঘ ডাকলে যে শব্দ হয় সেই শব্দ আর কি। তারপর কি হচ্ছে? প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রজারা কি ভাবলো? কোথাকার প্রজা? কোন প্রজা? আমরা কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছিলাম যে প্রজা বলতে কোন কোথাকার প্রজা? কলিঙ্গের প্রজারা। কোথাকার প্রজা? কলিঙ্গের প্রজা। কলিঙ্গের প্রজা কিভাবে? যে তাদের প্রতি কেউ যেন রুষ্ট হয়ে এরকম কাজ করছেন, বা তাদের যে শত্রুতার, তাদের কেউ শত্রু আছে সেই শত্রুই নাকি এরকম কাজ করছে, তাদের এরকম চিন্তা মনের মধ্যে গঠিত হয়। কি হচ্ছে? প্রলয় গনিয়া প্রজা ভাবয় বিষাদ। প্রজারা কি অনুমান করে যে এটা একটা প্রলয়। প্রলয় হচ্ছে ধ্বংসাত্মক পরিস্থিতি। ধ্বংসাত্মক অবস্থা। গনিয়া শব্দের অর্থ কি? গণনা করে, গণনা করে। ভাবয় অর্থাৎ তারা ভাবতে থাকে। বিষাদ, বিষাদ বলতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বা খারাপ অবস্থা বলতে পারো। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। হুড় হুড় দূর দূর, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। তাহলে কি সাথে কি বইতে থাকে? একে একে জলের প্রচন্ডতে সাথে আবার ঝড়। ঠিক আছে, আমাদের বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, কি বলেন? একে রামে রুক্ষেনে, আবার সুগ্রীব নাকি দোসর। সেই সুগ্রীবের দোসর রূপ মানে আগমন ঘটে কার? ঝড়ের। একে রামে রক্ষেনে অর্থাৎ একে বৃষ্টি, ঝড়ের আমাদের যে প্রচন্ড যে বৃষ্টি, সেই বৃষ্টিতে রক্ষা পাওয়াই খুব ক্রিটিক্যাল ব্যাপার বা খুবই ভয়ানক ব্যাপার। তার সাথে আবার সঙ্গ দিতে কে এসেছে? না ঝড়। হুড় হুড় দূর দূর, এই শব্দগুলি কি? হুড় হুড় দূর দূর হচ্ছে ধনাত্মক শব্দ। কি শব্দ? ধনাত্মক শব্দ। তাহলে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, মানে অবিরাম বৃষ্টি, তার সাথে আবার সঙ্গ দিতে এসেছে কি নাকি? ঝড়। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। বিপাক বলতে বিপদ সংকুল পরিস্থিতি বা বিপদের কারণে বিপাকে ভবন, ভবন অর্থাৎ গৃহ বা ঘর। প্রজা দিল রড়, রড় অর্থাৎ ছুট বা দৌড়। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, রড় শব্দের অর্থ কি? ছুট বা দৌড়। তাহলে দেখো কি আছে? নিমেষেকে জোরে মেঘ গগন মন্ডল। তাহলে কি? নিমেষের মধ্যে গগন মন্ডল অর্থাৎ মেঘ পুঞ্জীভূত হয়ে আবার জমা হয়ে যায়। চারি মেঘে বরিছে মুষলধারে জল। তাহলে চারি মেঘে কি হয়? মুষলধারে জল হচ্ছে চারি মেঘে। চারি মেঘ বলতে একটু আগে আমি বললাম, চারি মেঘ বলতে কি বোঝানো হচ্ছে? চার দিকের মেঘ, কিন্তু পুরাণ অর্থে চারটি মেঘ বা চার প্রকার মেঘ। কি কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। তাহলে এই দুটি লাইনে ঠিক কি কোশ্চেন আসতে পারে? যে চারি মেঘে বরিছে মুষলধারে জল, চারি মেঘ বলতে কি বোঝানো হয়েছে? যদি সামান্য অর্থ বলে চারি মেঘ বলতে চার দিকের মেঘ, কিন্তু পুরাণ অর্থে চার প্রকার মেঘ, সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। তাহলে পরীক্ষায় কি লিখবে? দুটাই লিখে দেবে যে চারি মেঘ বলতে বোঝানো হয়েছে চার দিকের মেঘ, কিন্তু পুরাণ অর্থে চার প্রকারের মেঘকেও চারি মেঘ বলা হয়। যে চারটি মেঘের নাম যে বললাম সেগুলি লিখে দিবে, তাহলে নাম্বার পেয়ে যাবে। তারপর কি আছে? প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। এটি হচ্ছে 3 নাম্বার বা 5 নাম্বারের জন্য ভিভিআই স্টার, 3 বা 5 এর জন্য যে কোনো স্কুলে বারবার পড়েছে। তাহলে কি আছে? এই 3 নাম্বার বা 5 নাম্বার জন্য প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। তাহলে প্রজাদের এমন বিপদ সংকুল পরিস্থিতি পড়ার কারণ কি, বা সাথে সাথে কি থাকতে পারে? প্রলয় গনিয়া, এই প্রলয় শব্দ আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো, এইরকমও থাকতে পারে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। তাহলে কেমন কেমন ঝড় বইতে থাকে? হুড় হুড় দূর দূর। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। তাহলে এইটাও 5 নাম্বারের জন্য বা 3 নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, অর্থাৎ বিপাক বলতে
এই যে বিপদসংকুল পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কে যে ভবন ছাড়ি, ভবন শব্দের অর্থও পড়তে পারে 1 নম্বরের জন্য, যে ভবন শব্দের অর্থ কি প্রজারা ছুট দিয়েছিল কেন, 1 নম্বরে পড়তে পারে। 5 নাম্বার বা 3 নাম্বার পড়লে কি কোশ্চেন করবে, বিপাকে ভবনশালী প্রজা দিল রড়, রড় শব্দের অর্থ কি, অর্থাৎ রড় বলতে কি বোঝানো হয়েছে এবং প্রজাদের এইরকম বিপদের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল কেন, যার কারণে এই বিপাকে ভবনশালী প্রজা দিল রড় আর প্রলয় গনিয়া প্রজা ভাবয় বিষাদ, এই দুটি লাইন বিশেষ গুরুত্বপূর্ণ। যদি পড়ানোটি ঠিকঠাক লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরে করা হবে।